বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আমিও মহান আল্লাহ তাআলার অশেষ কৃপায় ভালো আছি। ইংলিশ ভার্সন এসএসসি বায়োলজি চ্যাপ্টার 4 বায়ো এনার্জেটিক্স এর পার্ট 1-এ তোমাদেরকে জানাই স্বাগত। আজকে আমরা যে চ্যাপ্টারটি নিয়ে কথা বলবো সেই চ্যাপ্টারের নাম হচ্ছে বায়ো এনার্জেটিক্স। এর বাংলা করলে দাঁড়ায় জীবনী শক্তি। অর্থাৎ আমাদের জীবনে শক্তিটা কোথা থেকে আসে বা এনার্জিটা কোথা থেকে আসে, এই চ্যাপ্টারটি মূলত সেই বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে। এই চ্যাপ্টারে প্রধানত প্ল্যান্টস ফিজিওলজির দুইটি ইম্পর্ট্যান্টস রিয়েকশনের উপর বেসড করে লেখা হয়েছে। একটি হচ্ছে ফটোসিনথেসিস এবং অন্যটি হচ্ছে রেসপিরেশন। ফটোসিনথেসিস এবং রেসপিরেশন এই দুটি চ্যাপ্টারের প্রধান আলোচ্য বিষয়। তবে খুবই সংক্ষিপ্ত পরিসরে এই ফটোসিনথেসিস এবং রেসপিরেশন তোমাদের এই চ্যাপ্টারটিতে লেখা হয়েছে। মোস্ট অফ দ্য স্টুডেন্টস অফ এসএসসি এক্সামিনে বছর শেষে আমার কাছে এসে বলে যে স্যার, অন্যান্য চ্যাপ্টারের কনসেপ্ট আমাদের কাছে ক্লিয়ার হয়েছে, বাট চ্যাপ্টার 4টা আমাদেরকে আবার একটু বুঝিয়ে দেন। তখন আমি বুঝতে পারি যে আসলে এখানে তাদের যে বেসিকটা রয়েছে সেই বেসিকটা একটু দুর্বল রয়ে গেছে। তাই এই চ্যাপ্টারের শুরু থেকে তোমরা যদি একটু মনোযোগ দাও তাহলে কিন্তু খুবই সহজ ভাষায় এই চ্যাপ্টারটা তোমরা বুঝতে পারবে। প্রথমত একটি কথা বলে নিচ্ছি, এই চ্যাপ্টারের কনসেপ্টগুলো এখানে অর্থাৎ এসএসসি সিলেবাস অনুযায়ী খুবই সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করা হয়েছে। ইন্টারমিডিয়েটে গেলে তুমি আরও সুন্দর, বিস্তৃত এবং সুশৃঙ্খলভাবে সাজানো প্ল্যান্ট ফিজিওলজি এই চ্যাপ্টারে তুমি এই বায়ো এনার্জেটিক্স চ্যাপ্টারের যে কনসেপ্টগুলো রয়েছে সেগুলো কিন্তু তুমি পাবে। অতএব শুরু থেকেই আমি আশা করব তোমরা একটু মনোযোগ দিবে। এই চ্যাপ্টারে যে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে তা হচ্ছে বায়ো এনার্জেটিক্স অ্যান্ড দ্য রোল অফ এটিপি। এরপর এখানে বলা হচ্ছে কি, এরপর আছে হচ্ছে যে ফটোসিনথেসিস। এই যে তোমরা একটু খেয়াল করে দেখো, ফটোসিনথেসিস নিয়ে আলোচনা করা হয়েছে। অর্থাৎ এই চ্যাপ্টারের প্রধান এবং প্রথম আলোচনার বিষয়টা হচ্ছে ফটোসিনথেসিস। এবং পরবর্তীতে এই চ্যাপ্টারে ফটোসিনথেসিসের যে রিয়েকশনটা রয়েছে তোমরা একটু খেয়াল করলে দেখবা যে এখানে লেখা আছে কার্বন ডাইঅক্সাইড প্লাস ওয়াটার উইথ দ্য প্রেজেন্স অফ সানলাইট। ক্লোরোফিলটা কোথায় থাকে? ক্লোরোফিল হচ্ছে পাতার যে মেসোফিল টিস্যু আছে, অর্থাৎ মাঝখানের যে টিস্যুগুলো, পাতার উপরের লেয়ার এবং নিচের লেয়ারের ঠিক মধ্যবর্তী লেয়ারটাকে বলা হয় মেসোফিল টিস্যু। সেই মেসোফিল টিস্যুতে আমরা জানি প্লাস্টিড রয়েছে। অর্থাৎ মেসোফিল টিস্যুতে আমরা জানি যে যে সেলগুলো রয়েছে সেই সেলগুলোর ভিতরে প্লাস্টিড রয়েছে, আর সেই প্লাস্টিডে তুমি গ্রানা দেখতে পাবে। ওই গ্রানার ভিতরে একটাকে বলবো আমরা গ্রানাম, এবং সেখানে যে থাইলাকয়েডগুলো রয়েছে সেই থাইলাকয়েডের মধ্যেই মূলত এই ক্লোরোফিল পাবো। আমরা সবই দেখবই ইনশাল্লাহ আস্তে আস্তে। তো এখানে গ্লুকোজ উৎপন্ন হচ্ছে, এবং এই গ্লুকোজটা উৎপন্নটা হয় হচ্ছে মূলত ফটোসিনথেসিসের দুইটা স্টেজে। একটা স্টেজকে বলা হচ্ছে লাইট ডিপেন্ডেন্ট স্টেজ বা লাইট ডিপেন্ডেন্ট ফেজ। এই জায়গাটাকে বলা হচ্ছে লাইট ডিপেন্ডেন্ট ফেজ, এবং এখানে বলা হচ্ছে যে লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ আর ডার্ক ফেজ। এই ডার্ক ফেজও আবার মূলত এখানে খুব সংক্ষিপ্ত পরিসরে যেহেতু ডার্ক ফেজটি আলোচনা করা হয়েছে, এখানেও দুইটি সাইকেলের কথা বলা হচ্ছে। তবে মূলত 3টি সাইকেল রয়েছে। একটি হচ্ছে ক্যালভিন সাইকেল, হ্যাশ অ্যান্ড স্ল্যাক প্যাথওয়ে ক্র্যাসুলেশন অ্যাসিড মেটাবলিজম বা CAM। তো এখানে ক্যালভিন সাইকেল এবং C3 সাইকেল সেটাকে ক্যালভিন সাইকেল বলে, এবং আরেকটা হচ্ছে C4 সাইকেল। এটা খুবই সংক্ষিপ্ত পরিসরে, মানে জাস্ট যে ফার্স্ট স্টেবল সাবস্টেন্সটা কি এই নামটা এবং এক্সাম্পলটাই শুধু এখানে দেওয়া হয়েছে।
এরপরে এই চ্যাপ্টারে আরেকটা আলোচনা বিষয় হচ্ছে রোল অফ ক্লোরোফিল ইন ফটোসিনথেসিস, অর্থাৎ ক্লোরোফিল কিভাবে ভূমিকা রাখে, রোল অফ লাইট ইন ফটোসিনথেসিস, লাইট কিভাবে ভূমিকা রাখে, আবার কিছু এক্সটার্নাল ফ্যাক্টর এবং ইন্টারনাল ফ্যাক্টর নিয়ে আলোচনা করা হচ্ছে ফটোসিনথেসিসের, এবং ইম্পর্টেন্স অফ ফটোসিনথেসিস এই বিষয়টি নিয়ে আলোচনা করা হচ্ছে। এরপরে চলে আসছে হচ্ছে রেসপিরেশন, খুবই গুরুত্বপূর্ণ একটি। এই রেসপিরেশনকে আমরা আবার দুইটা ভাগে ভাগ করতে পারি, একটি হচ্ছে অ্যারোবিক রেসপিরেশন এবং অন্যটি হচ্ছে অ্যানারোবিক রেসপিরেশন। এবং এই রেসপিরেশনের ফলে যে বিষয়টি উৎপন্ন হয় সেটা হচ্ছে ওই যে ফটোসিনথেসিসের ফলে যে গ্লুকোজটা উৎপন্ন হলো, সেই গ্লুকোজ অক্সিজেনের সাথে রিয়েকশন করে কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার অ্যান্ড এনার্জি প্রডিউস করে। আর সেই এনার্জিটাকেই আমরা বলি এটিপি বা অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এই বিষয়টি আজকে আমি তোমাদেরকে ক্লিয়ার করব। মূলত আজকে আমার ক্লাসের প্রধান উদ্দেশ্য হচ্ছে এটিপি বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করা। এরপরে এখানে আরেকটি বিষয় আছে, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের ফ্যাক্টর নিয়ে আলোচনা করা হচ্ছে। এবং এখানে যে রেসপিরেশনটাকে দুটি ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে অ্যারোবিক রেসপিরেশন, অন্যটা হচ্ছে অ্যানারোবিক রেসপিরেশন। অ্যারোবিক রেসপিরেশনে অক্সিজেনের প্রয়োজন আছে, বাট অ্যানারোবিক রেসপিরেশনে কিন্তু অক্সিজেনের প্রয়োজন নাই। এই অ্যানারোবিক রেসপিরেশনের আবার দুইটা স্টেজ আছে, একটি হচ্ছে ইনকমপ্লিট অক্সিডেশন অফ গ্লুকোজ এবং ইনকমপ্লিট রিডাকশন অফ পাইরুবিক অ্যাসিড। এই বিষয়টা নিয়ে আলোচনা করা আছে। আর অ্যারোবিক রেসপিরেশনের যে স্টেজগুলো সেগুলো আলোচনা করা হচ্ছে, যেমন গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল ক্রুয়ে, ক্রেবস সাইকেল, কীভাবে 38টা এটিপি প্রডিউস হয় সেই বিষয়টা এখানে আলোচনা করা আছে। এবং সর্বশেষ তোমাদের এই চ্যাপ্টারের আলোচনার বিষয় হচ্ছে যে সিগনিফিকেন্স অফ রেসপিরেশন বা ইম্পর্টেন্স অফ রেসপিরেশন। মূলত এই কয়েকটি বিষয়ই এখানে আলোচনা করা হয়েছে। তো তুমি যদি শুরু থেকে এই চ্যাপ্টারটি একটু মনোযোগ সহকারে খেয়াল করো, তাহলে কিন্তু এই চ্যাপ্টারটির কোনো কনসেপ্টই তোমার কাছে কঠিন মনে হবে না। আচ্ছা, এই চ্যাপ্টারের প্রথমে আমি বলে নিচ্ছি যে প্রথমে যে বিষয়টি আলোচনা করা হচ্ছে সেটা হচ্ছে ফটোসিনথেসিস, এবং দ্বিতীয়ত যেটা আলোচনা করা হচ্ছে সেটা হচ্ছে কি রেসপিরেশন। এখন রেসপিরেশনের রিয়েকশনটা কি? রেসপিরেশনের রিয়েকশনটা হচ্ছে গ্লুকোজের যে ফর্মুলা সেটা তোমরা সবাই জানো, C6H12O6, এর সাথে অক্সিজেন রিয়েকশন করে এখানে উৎপন্ন করছে কি কার্বন ডাইঅক্সাইড প্লাস ওয়াটার প্লাস এটিপি। এই এটিপিটাকেই আমরা বলছি কি এনার্জি। এই এটিপিটাই হচ্ছে মূলত আমাদের এনার্জি। এখানে ব্যালেন্স করতে হবে, আমি পরে করছি এগুলো সব। এরপর এখানে যে ফটোসিনথেসিসের যে বিষয়টি সেটা দেখো। ফটোসিনথেসিস কি? ফটোসিনথেসিস হচ্ছে প্ল্যান্টস কালেক্টস ওয়াটার অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড উইথ দ্য প্রেজেন্স অফ সানলাইট, সূর্যের আলোর উপস্থিতিতে, এবং পাতায় যে ক্লোরোফিল আছে সেই ক্লোরোফিলের সহায়তায়। সে কি উৎপন্ন করছে? ক্লোরোফিলের সহায়তায় এখানে উৎপন্ন করছে হচ্ছে গ্লুকোজ, C6H12O6 প্লাস অক্সিজেন প্লাস ওয়াটার। এই অক্সিজেন এবং ওয়াটার এই দুটো হচ্ছে বাই প্রোডাক্ট, মানে আসলে তার প্রধান লক্ষ্য হচ্ছে গ্লুকোজটাকে প্রডিউস করা। আর এই গ্লুকোজটাই পরবর্তীতে অক্সিজেনের সাথে রিয়েকশন করে এইখানে শক্তিটা উৎপন্ন হয় বা এটিপিটা উৎপন্ন হয়। এই হচ্ছে মূলত এই চ্যাপ্টারের প্রধান কনসেপ্ট বা আলোচনা। তো আসলে এই এটিপি এই বিষয়টি কি, চলো আগে সেই বিষয়টি সম্পর্কে একটু সুস্পষ্ট ধারণা নিয়ে আসি। চ্যাপ্টার 12 যখন তোমরা পড়বে তখন তোমরা দেখতে পাবে যে ডিএনএ স্ট্রাকচার, ডিএনএর যে নিউক্লিওটাইড, সেই নিউক্লিওটাইডে মূলত তিনটি বিষয় থাকে। নাম্বার 1 আমরা বলতে পারি সেটাকে হচ্ছে 5 কার্বন সুগার, একটি হচ্ছে কি 5 কার্বন সুগার। নাম্বার 2 সেটা হচ্ছে ইনঅর্গানিক ফসফেট, যেটাকে আমরা বলি পিআই অথবা আইপি, যেটাই বলো না কেন,
সেটা হচ্ছে ইনঅর্গানিক ফসফেট। অ্যান্ড নাম্বার 3 হচ্ছে নাইট্রোজেন বেস। তো চলো আমরা একে একে এই 3টি বিষয় নিয়ে আলোচনা করি। 5 কার্বন সুগার এই বিষয়টি আসলে কি? তো সুগার বিষয়টা তোমরা জানো, যেমন কার্বন যদি তুমি জেনে থাকো যে কার্বনের কিন্তু 4টি হাত রয়েছে, বা কার্বনের যে ভ্যালেন্সি সেটা হচ্ছে 4। এখানে সর্বনিম্ন 3টি কার্বন যদি থাকে এবং এই 3টি কার্বনের সাথে আমরা এখানে একটু কারসাজি করতে হবে, সেটা হচ্ছে এখানে থাকে অক্সিজেন আর এই জায়গাটা থাকবে OH, H, OH, H, এখানেও আর একটা H থাকবে, এখানেও H থাকবে। দেখো তো এখানে কার্বন কয়টি হলো? এখানে কার্বন হয়েছে 3টি, তাহলে C3 আমরা লিখতে পারি। হাইড্রোজেন কতগুলো রয়েছে? 1 2 3 4 5 6, তাহলে H6, অক্সিজেন 1 2 3। তো এখানে এটাকে আমরা বলবো হচ্ছে ট্রায়োস সুগার। এটার নাম হচ্ছে ট্রায়োস সুগার, কারণ এখানে কার্বন রয়েছে 3টি। তাহলে কার্বন যদি 4টি হয়, তাহলে কি হবে? আমরা এই জায়গাটাতে আরেকটা জায়গাটাতে একটু লিখি। কার্বন যদি 4টি হয় তাহলে 1 2 3 4, প্রত্যেকটা কার্বনের ভ্যালেন্সি হচ্ছে 4। এখানে অক্সিজেনের ভ্যালেন্সি 2, এখানে দাও হাইড্রোজেন, এখানে দাও OH, এখানে হচ্ছে H, শুধু H হবে। এখানে এপাশেও H দেওয়া যায়, সমস্যা নেই। এখানে দাও OH, এখানে আবার দাও OH, এখানে দাও H, এখানেও দাও H। তাহলে এটাকে বলবো আমরা টেট্রোস সুগার। টেট্রা মানে হচ্ছে 4, তাহলে এখানে দেখো খেয়াল করে, কার্বন আছে কয়টি? 4টি। হাইড্রোজেন কয়টি আছে? 1 2 3 4 5 6 7 8, তাহলে H8। অক্সিজেন কয়টি আছে? 1 2 3 4, তাহলে O4। তাহলে এখন বলো দেখি পেন্টোজ সুগারটা কেমন হবে? পেন্টোজ সুগারে নিশ্চয়ই কার্বন সংখ্যা থাকবে 5টি। তো চলো আমরা একটু পেন্টোজ সুগারটা ড্র করি। 1 2 3 4 5, 5টি কার্বন আমি দিয়ে দিলাম এখানে। এই 5টি কার্বনের প্রত্যেকেরই 4টি করে হাত রয়েছে। 1 নাম্বার যে কার্বনটি রয়েছে সেই কার্বনের তোমরা সবসময় অক্সিজেনের জন্য ডাবল বন্ড দিবে। এরপর এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে OH, এখানে OH, এখানে H, এই পাশে আবার H দাও, এই পাশে OH, এই পাশে OH, H, এই পাশে দাও H। ইন্টারমিডিয়েটে উঠলে তোমরা বিভিন্ন ধরনের গ্লুকোজ সম্পর্কে জানতে পারবে, যেমন L গ্লুকোজ, D গ্লুকোজ, আবার আলফা ডি, বিটা ডি। যাই হোক, ওটা বিস্তারিত পরবর্তীতে তোমরা ইন্টারমিডিয়েটে যে চ্যাপ্টার বোটানিতে যে চ্যাপ্টার 3 রয়েছে, সেই চ্যাপ্টার 3 অর্থাৎ খুব সুন্দর একটি চ্যাপ্টার, সেখানে তোমরা লিপিড, প্রোটিন এবং কার্বোহাইড্রেট এর স্ট্রাকচার সম্পর্কে আরও বিস্তারিত তোমরা জানতে পারবে। তো যাই হোক, এখানে দেখো কার্বন সংখ্যা হচ্ছে 5টি, তাহলে C5। হাইড্রোজেন কতগুলো রয়েছে? 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে H10। এবং অক্সিজেন রয়েছে 1 2 3 4 and 5। তাহলে আমরা বলতে পারতেছি এই জিনিসটাই হচ্ছে মূলত আমার কি পেন্টোজ সুগার। এটাকে কিন্তু শিক্ষার্থীরা বলা হচ্ছে পেন্টোজ সুগার বা 5 কার্বন সুগার। এখন এই 5 কার্বন সুগারটাকে আমরা যদি রিং স্ট্রাকচার করে লিখি, অর্থাৎ একটু রিংয়ের মতো যদি স্ট্রাকচার দিই,
তাহলে বিষয়টি কেমন দাঁড়াবে একটু খেয়াল করো, যে এইখানে দেখবে মাঝখানে থাকবে অক্সিজেন, আর এই পাশে এইভাবে তোমরা আগে ড্র করে নেবে। এরপরে এটা হচ্ছে 1 নাম্বার কার্বন, এখানে 2 নাম্বার, এটাকে বলি আমরা 3 নাম্বার কার্বন, এখানে 4, এই দিকে আরেকটা কার্বন রয়েছে। এইখানে অক্সিজেন তোমরা 1 নাম্বার এবং 1 2 3 4 এই 4 নাম্বার কার্বনের সাথে এই যে অক্সিজেনটা রয়েছে এটা কিন্তু এখানে যে 4 নাম্বার কার্বন আছে সের সাথে আবার এভাবে বন্ড ক্রিয়েট করবে। তো এখানে দিয়ে দাও OH H, আবার এখানে দিয়ে দাও OH H, এখানে দিয়ে দাও H OH। প্রত্যেক কার্বনের 4টি করে যেন হাত থাকে, এখানে H, এই কার্বনেরও 4টি হাত থাকবে, তাহলে আমরা বলবো H OH আবার আরেকটা H। এই তো এই যে স্ট্রাকচারটি এটাকে বলা হচ্ছে রিং স্ট্রাকচার। কার রিং স্ট্রাকচার? এটা হচ্ছে কিন্তু এটার মানে ব্যতিক্রম কিছু না, অর্থাৎ প্যান্টোজ সুগার C5H10O5, এটার আরেক নাম কি 5 কার্বন সুগার। এটার আরেক নাম কি 5 কার্বন সুগার, অথবা এটার আরেকটা নাম রয়েছে সেটা হচ্ছে কি প্যান্টোজ সুগার। তাহলে 5 কার্বন সুগার বা প্যান্টোজ সুগারের রিং স্ট্রাকচার সম্পর্কে তোমরা জানলে। তো আমি প্রথমেই এখানে বলেছিলাম যে ডিএনএর মূলত যে বিষয়টি সেটা হচ্ছে 3টি প্রধান জিনিস দিয়ে তৈরি। একটা হচ্ছে 5 কার্বন সুগার, অন্যটি হচ্ছে ইনঅর্গানিক ফসফেট এবং অন্যটি হচ্ছে নাইট্রোজেন বেস। তো চলো এখন 2 নাম্বারটা ইনঅর্গানিক ফসফেট বিষয়টা কি সেটা একটু জেনে আসি। এ হচ্ছে ফসফেট, এখানে থাকবে অক্সিজেন, এখানে থাকবে হচ্ছে OH এবং OH। তাহলে দেখো এখানে আমরা কি লিখতে পারতেছি H3PO4, বা এটা হচ্ছে ফসফরিক অ্যাসিড। তাহলে আমরা কিন্তু 5 কার্বন সুগার এবং ইনঅর্গানিক ফসফেট এই দুটি বিষয় সম্পর্কে সুস্পষ্ট ধারণা পেলাম। এরপর আসো নাইট্রোজেন বেস। নাইট্রোজেন বেস জিনিসটা কি সেটা আমি তোমাদের একটু দেখাচ্ছি। নাইট্রোজেন বেস হচ্ছে আসলে 2 ধরনের, একটা হচ্ছে পিউরিন এবং অন্যটি হচ্ছে পাইরিমিডিন। এই যে পিউরিন, এই পিউরিনটা একটু খেয়াল করে দেখো তোমরা, এখানে কিন্তু পিউরিন হচ্ছে 2টি। কে কে? একটি হচ্ছে অ্যাডিনিন, অন্যটি হচ্ছে গুয়ানিন। এই দুটাকে বলা হচ্ছে পিউরিন। এটাকে বলা হচ্ছে, দুইটাকে বলা হচ্ছে পিউরিন। আর পাইরিমিডিন বলা হচ্ছে সাইটোসিন, থায়ামিন এবং ইউরাসিল। আমাদের এখানে সবগুলো কাজে লাগবে না আজকে আপাতত। আজকে আমরা শুধু জানবো যে এই অ্যাডিনিন বিষয়টা কি। এই যে অ্যাডিনিন, এটা তো আসলে ডিএনএর যে 3টি উপাদান, এটা হচ্ছে নাইট্রোজেন বেস। নাইট্রোজেন বেস আবার 2 ধরনের আছে, একটা হচ্ছে পিউরিন, অন্যটি হচ্ছে পাইরিমিডিন। এই পিউরিন হচ্ছে ডাবল রিং বিশিষ্ট, আর পাইরিমিডিনগুলো যারা এরা হচ্ছে সিঙ্গেল রিং বিশিষ্ট। এই যে এগুলোকে বলা হয় যে এক একটা পাইরিমিডিন। এখন আসো এই 3টা জিনিসকে আমরা এখন একত্রিত করব। কোন 3টা জিনিস? একটি হচ্ছে 5 কার্বন সুগার, অন্যটি হচ্ছে ইনঅর্গানিক ফসফেট এবং অন্যটি হচ্ছে নাইট্রোজেন বেস। এখানে আমি খুব সহজেই তোমাদেরকে দেখানোর জন্য প্রথমে এখানে এই চিত্রটি এনে রেখেছি, তোমরা একটু খেয়াল করো। প্রথম যে ফিগারটি রয়েছে এখানে এই হচ্ছে 5 কার্বন সুগার, এই অংশটুকু হচ্ছে 5 কার্বন সুগার। আশা করছি তোমরা দেখতে পাচ্ছ, এই অংশটি হচ্ছে 5 কার্বন সুগার, এটিকে আমরা বলবো 5 কার্বন সুগার। আর এই জায়গাটা তো ফসফেট, তোমরা জানো এখানে ফসফেট তৈরি হয়েছে, আর এই জায়গাটাতে অ্যাডেনিন যুক্ত হয়েছে। এটার সংকেত কি ছিল? H3PO4, আর এটা ছিল অ্যাডেনিন। অ্যাডেনিন, গুয়ানিন, থায়ামিন, সাইটোসিন, ইউরাসিল
এগুলো থেকে শুধুমাত্র অ্যাডিনিনটা যখন যুক্ত হয়, অর্থাৎ 5 কার্বন সুগারের সাথে যখন শুধুমাত্র অ্যাডিনিন জিনিসটা যুক্ত হয়, অন্য কিছু নয়, একটা হচ্ছে 5 কার্বন সুগার প্লাস অ্যাডিনিন, তখন এই দুইটাকে আমরা বলি অ্যাডিনোসাইন। এই দুইটাকে আমরা বলি অ্যাডিনোসাইন। শব্দটা কি? অ্যাডিনোসাইন। কিন্তু যখন এর সাথে একটি ফসফেট যুক্ত হয় তখন তাদেরকে আমরা বলি হচ্ছে অ্যাডিনোসাইন মনোফসফেট। তো অ্যাডিনোসাইন মনোফসফেট মানে কি? AMP। এতে অ্যাডিনোসাইন, এম এতে মনো এবং পিতে হচ্ছে ফসফেট। তাহলে শুধু অ্যাডিনোসাইন কি? শুধু অ্যাডিনোসাইন হচ্ছে 5 কার্বন সুগার প্লাস অ্যাডিনিন। 5 কার্বন সুগার প্লাস অ্যাডিনিন, এটাকে আমরা বলছি অ্যাডিনোসাইন। আর যদি এখানে ফসফেট যখন যুক্ত হয়ে যাবে তখন সেটাকে আমরা বলবো অ্যাডিনোসিন মনোফসফেট। এখন এখানে তো একটা ফসফেট যুক্ত হয়েছে, তো যদি আরো ফসফেট যুক্ত হয়, দুইটা যখন ফসফেট যুক্ত হয়, খেয়াল করে দেখো, এটা হচ্ছে 5 কার্বন সুগার, 5 কার্বন সুগার, এটা হচ্ছে অ্যাডিনিন, এটুকুকে আমরা বলবো অ্যাডিনোসাইন। এই যে একটা ফসফেট যুক্ত হয়েছে, এর পাশে আবার আরেকটা ফসফেট যুক্ত হয়েছে, তাহলে এটাকে আমরা বলবো ADP বা অ্যাডিনোসিন ডাইফসফেট। ডাই মানে হচ্ছে দুই, আর ডি মানে হচ্ছে নাই, ঠিক আছে? যেমন ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, ওইখানে কিন্তু অক্সিজেন নাই, সেজন্য বলা হয়ে থাকে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। ওই যে আমি যে একটু আগে যে এখানে যে তোমাদের 5 কার্বন সুগারটা বোঝালাম, এখানে যে 2 নাম্বার এখানে যে অক্সিজেনটা রয়েছে এই 2 নাম্বার কার্বনের সাথে, এই 2 নাম্বার কার্বনের সাথে যদি অক্সিজেনটা এখান থেকে যদি আমরা সরাই ফেলি, এটাই কিন্তু হচ্ছে, এটার নামই কিন্তু হচ্ছে ডিঅক্সি রাইবোস, ডিঅক্সি রাইবোস সুগার। এই প্যান্টো সুগারের আরও একটা নাম রয়েছে, সেটাও তোমাদেরকে বলে দিই, সেটা হচ্ছে কি, যে রাইবোস সুগার, রাইবোস সুগার। তাহলে যদি অক্সিজেন একটাতে না থাকে তখন সেটাকে কিন্তু আমরা বলি ডিঅক্সি রাইবোস। হ্যাঁ, ডিএনএর ফুল ফর্ম তোমরা জানো, ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। তো এই 2 নাম্বার যে অক্সিজেনটা রয়েছে এখান থেকে OH, 2 নাম্বারে কার্বনের যে OH-টা রয়েছে এখান থেকে যদি আমরা অক্সিজেনটা সরিয়ে ফেলি তখনই সেটাকে আমরা বলি ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড 5 কার্বন সুগার থেকে। তো যাই হোক, আর যদি দুইটা থাকে তখন সেটাকে আমরা বলি ডাই, যেমন কার্বন ডাইঅক্সাইড। তো এখানে যেহেতু ফসফেট দুটো রয়েছে তাই আমরা বলবো এখানে যে ADP বা অ্যাডেনোসিন ডাইফসফেট। এরপর আসে দেখো ATP। তো ATP বিষয়টা কি? ATP বিষয়টা হচ্ছে যে ATP বিষয়টা কি সেটা দেখো একটু খেয়াল করে, যে ATP মানে হচ্ছে যে এই যে 5 কার্বন সুগার, এই 5 কার্বন সুগারের সাথে যদি 3টি ফসফেট যুক্ত থাকে, একটু মনোযোগ সহকারে খেয়াল করো এই ফিগারটার দিকে, এটা একটু বড় করে দিচ্ছি আমি, একটু বড় করে দিচ্ছি, একটু খেয়াল করে দেখো। এখানে যে বিষয়টি রয়েছে এটুকুকে বলা হচ্ছে রাইবোস সুগার বা 5 কার্বন সুগার, 5 কার্বন সুগার। আর এইখানে যুক্ত হচ্ছে অ্যাডিনিন, এটা হচ্ছে অ্যাডিনিন। আর একটু বড় করে দিই, এটাকে আর একটু বড় করি, দেখতে সুবিধা হয়, আরো বড় করে দিই। ওকে, এটা হচ্ছে কি, যে 5 কার্বন সুগার কোনটুকু, এইটুকু, শুধু এইটুকুকে আমরা বলবো কি 5 কার্বন সুগার, আর এই জায়গাটাকে বলবো আমরা অ্যাডিনিন। তাহলে এই দুইটাকে একসাথে বলবো কি, এই দুইটা যখন একত্রিত হয় তখন এটাকে আমরা বলি অ্যাডিনোসাইন। আর এখানে যখন আরেকটা ফসফেট যুক্ত হয় তখন সেটাকে আমরা বলি অ্যাডিনোসিন মনোফসফেট। যখন 2টা ফসফেট যুক্ত হলো তখন এটাকে আমরা বলবো অ্যাডিনোসিন ডাইফসফেট। যখন 3টা ফসফেট যুক্ত হবে
তখন আমরা বলবো অ্যাডিনোসিন ট্রাইফসফেট, বা এটাকেই সংক্ষিপ্ত বলি আমরা এটিপি। এখন এডিপি কি? একটু আগে আমরা পড়েছি এডিপি। এডিপি অর্থাৎ অ্যাডিনোসিন ডাইফসফেট যে রয়েছে, এই অ্যাডিনোসিন ডাইফসফেটের সাথে যখন আরো একটা ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরি করে, তখন এই রিঅ্যাকশনটাকে আমরা বলে থাকি ফসফোরাইলেশন বা ফসফেট যুক্ত হওয়া, এটাকে বলা হয় ফসফোরাইলেশন। আবার এই এডিপি, দুঃখিত, এই এটিপি থেকে যখন একটা ইনঅর্গানিক ফসফেট, একটা পিআই বা আইপি যেটাই বলো না কেন, সেটা ভেঙে গিয়ে এডিপিতে পরিণত হয়, তখন এটাকে আমরা বলি ডিফসফোরাইলেশন। তো ডিয়ার স্টুডেন্টস, এখন একটু মনোযোগ সহকারে লক্ষ্য করে দেখো। আমি যদি 5 কার্বন সুগারকে ড্র করি, তাহলে এটা স্ট্রাকচারটা হবে এরকম। এটা হচ্ছে আমার 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার কার্বন, এটা 3 নাম্বার, এটা হচ্ছে 4 নাম্বার, আরেকটা কার্বন আছে এখানে, এটি হচ্ছে নাম্বার 5 কার্বন। তো এই 1 নাম্বার কার্বনের সাথে OH এবং H যুক্ত থাকে, 2 নাম্বারটার সাথেও OH এবং H, 3 নাম্বারেও OH এবং H, 4 নাম্বারটার সাথে শুধু H। এই যে 5 নাম্বার যে কার্বনটি রয়েছে, সেই 5 নাম্বার কার্বনের সাথে আমরা জানি OH এবং H এগুলো যুক্ত আছে। ঠিক এখন তোমাকে যে কাজটি করতে হবে, এইখানকার যে ফসফেট যে বিষয়টি রয়েছে, সেই ফসফেটটা আমরা এখন এখানে অ্যাড করব। আমি একটু যদি অন্য কালার নিই, হ্যাঁ, মনে করো ঠিক এই জায়গাটার দিকে আমি OH কে উঠিয়ে দিয়ে, এই জায়গাটাতে OH কে উঠিয়ে দিলাম, কোথায়, এটাকে একটু উঠিয়ে দিয়ে এইখানে একটি ফসফেট যুক্ত করব। ও তার আগে এই 1 নাম্বার কার্বনের এখানকার OH-টা উঠে যাবে, এখানে কিন্তু অ্যাডেনিন যুক্ত হবে, অ্যাডেনিন যুক্ত হবে। এখানে কি যুক্ত হবে শিক্ষার্থীরা? অ্যাডেনিন। তোমরা জানো যে অ্যাডেনিন হচ্ছে ডাবল রিং বিশিষ্ট, আর এখানে একটি ফসফেট যুক্ত হলো। তো এই ফসফেট যখন একটি যুক্ত হবে, তখন কিন্তু আমরা এটাকে বলবো AMP। হ্যাঁ, যখন 2টি ফসফেট যুক্ত হবে, তখন এটাকে আমরা বলবো ADP। আর যখন আরো একটি ফসফেট যুক্ত হবে, তখন এটাকে আমরা বলবো ATP। মূলত এটাকে একটা রিচার্জেবল ব্যাটারির সাথে তুলনা করা হয়ে থাকে। যখন আমরা শক্তি খরচ করি, তখন কিন্তু এই ADP থেকে এই যে 3 নাম্বার যে ফসফেট, সেটা খরচ হয়ে যায়, আর 2টি ফসফেট রয়ে যায়, তখন এটা আবার ADP-তে পরিণত হয়ে যায়। অতএব ADP-র সাথে যখন একটি ফসফেট যুক্ত হবে, ADP-র সাথে যখন একটি ফসফেট যুক্ত হবে, এই ফসফেটটা যুক্ত হলো, তখন আমরা বলি ATP। আবার এই ফসফেটটাই যদি ভেঙে যায়, তখন অর্থাৎ ATP থেকে ক্ষয় হয়ে যায়, তখন আমরা সেটাকে বলতেছি ADP। তাহলে শিক্ষার্থীরা বুঝতেই পারছো, যখন এই ADP-র সাথে একটি ফসফেট যুক্ত হয়, এই যুক্ত হওয়ার প্রসেসকে বলা হয়ে থাকে ফসফোরাইলেশন। আর এই যে ভেঙে যাওয়া, এই ভেঙে যাওয়াকে বলা হয়ে থাকে ডিফসফোরাইলেশন। যদি সূর্যের আলোর উপস্থিতিতে এই ADP-র সাথে একটি ফসফেট যুক্ত হয়, তখন কিন্তু আমরা এটাকে বলি ফটোফসফোরাইলেশন। তাহলে 3টি শব্দ এখানে তুমি মনে রাখবে, যে ADP-র সাথে ATP তৈরি হওয়ার যে প্রক্রিয়া, এটাকে আমরা বলবো হচ্ছে
ফসফোরাইলেশন। ফসফোরাইলেশন এবং যদি সূর্যের আলোতে হয় তাহলে এর সামনে তুমি ফটো শব্দটি বসিয়ে দিবে, তাহলে এটা হয়ে যাবে ফটোফসফোরাইলেশন, অর্থাৎ সূর্যের আলোর উপস্থিতিতে একটি ফসফেট যুক্ত হওয়া। আবার এই এটিপি ভেঙে যে এডিপিতে পরিণত হচ্ছে এটাকে আমরা বলবো ডিফসফোরাইলেশন। ডিফসফোরাইলেশন। আর এটাকেই বলা হচ্ছে মূলত, এই এটিপিটাকেই বলা হচ্ছে মূলত বায়োলজিক্যাল কয়েন বা এনার্জি কয়েন। চলো শিক্ষার্থীরা, আমরা এখন দেখে আসি তোমাদের মূল বইয়ে আসলে এই সম্পর্কে কি লেখা রয়েছে। দেখো, প্রথমে এখানে বলা হচ্ছে কি, thousands of biochemical reactions are being continuously carried out in the cells of organisms for the maintenance of life, অর্থাৎ জীবন পরিচালনার জন্য আমাদের বডিতে বা জীবের বডিতে হাজারো বিক্রিয়া সংঘটিত হয়। For this reaction energy is somewhat required, এর জন্য আমাদের প্রয়োজন রয়েছে শক্তি। The sun is the main source of the energy. The green plants transforming solar energy into chemical energy produce the food carbohydrates through the process of photosynthesis. এখানে খুবই ইম্পর্টেন্ট একটি এমসিকিউ রয়েছে, একটু খেয়াল করো। সেটা হচ্ছে কি, সোলার এনার্জি ইনটু কেমিক্যাল এনার্জি। তো এটাই মাঝে মাঝে এমসিকিউতে চলে আসে যে প্ল্যান্টস যে ফটোসিনথেসিস করে তখন আসলে কি করে, এই সোলার এনার্জিটাকেই সে কেমিক্যাল এনার্জিতে রূপান্তরিত করে থ্রু দ্য প্রসেস অফ ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়। ফটোসিনথেসিসের বাংলা হচ্ছে সালোক সংশ্লেষণ, আলোক সংশ্লেষণ, অর্থাৎ আলোর উপস্থিতিতে খাদ্য তৈরি করা। Animals and non-green organism cannot directly utilize the solar energy. মানুষ কিংবা অন্যান্য প্রাণী যেটাই বলো না কেন, প্ল্যান্টস ছাড়া আর কেউ সরাসরি সূর্যের আলো কি করতে পারে না, ক্যাপচার করতে পারে না, বা আমরাও আমাদের ভিতরে ফটোসিনথেসিস রিঅ্যাকশন করে আমাদের বডিতে শক্তি উৎপন্ন করতে পারি না। এটা শুধুমাত্র প্ল্যান্টস করতে পারে। তারপর কি লেখা রয়েছে, দে হ্যাভ টু ডিপেন্ড সামহাউ গ্রিন প্ল্যান্টস ফর দ্য এনার্জি দে রিকোয়ার্ড ফর দ্য মেনটেনেন্স অফ দেয়ার লাইফ। The main objectives of bioenergetics is to discuss the energy flow through the living system. In this chapter, the cellular process are discussed. এরপরে দেখো লেখা রয়েছে যে bioenergetics and the role of ATP. The basic mechanism of production and utilization of energy in the body of a living organism, it's bioenergy. এটা কিন্তু একটা বায়ো এনার্জির ডেফিনেশনও তুমি বলতে পারো যে বায়ো এনার্জি কাকে বলে। দ্য বেসিক মেকানিজম অফ প্রোডাকশন অ্যান্ড ইউটিলাইজেশন অফ এনার্জি, অর্থাৎ মেকানিজম অফ প্রোডাকশন অ্যান্ড ইউটিলাইজেশন, এখানে বলছে যে প্রোডাকশন কিভাবে শক্তিটা উৎপন্ন হয় অ্যান্ড ইউটিলাইজেশন কিভাবে ব্যবহৃত হয় অফ এনার্জি ইন দ্য বডি অফ লিভিং এনার্জি ইজ কল্ড বায়ো এনার্জি। This is not very different from the definition of energy given in physics. অর্থাৎ ফিজিক্সে যে এনার্জির যে ডেফিনেশনটা দেওয়া হয়েছে আর এখানে যে এনার্জি বিষয়টা নিয়ে আলোচনা করব, এটা কিন্তু মানে ভিন্ন কিছু নয়। এরপরে দেখো, তো আজান হচ্ছে, আমার একটু বিরতি নিই। দেখো, the energy we get from making and breaking of chemical bonds in the molecule found in the biological organism is called by this name. Living organism continuously collect energy from the environment, transform from one form into another, sometimes preserve them and release them again in the environment. মাঝে মাঝে এই
যে এনার্জিটা রয়েছে সেই এনার্জিটা কিন্তু কি করছি আমরা, এখানে খুবই সুস্পষ্টভাবে বলা রয়েছে যে দ্য লিভিং অর্গানিজম কন্টিনিউয়াসলি কালেক্ট এনার্জি, অর্থাৎ জীব প্রতিনিয়তই এনার্জি কালেক্ট করছে ফ্রম দ্য এনভায়রনমেন্ট, পরিবেশ থেকে, অ্যান্ড ট্রান্সফর্ম দ্যাম ফ্রম ওয়ান ফর্ম টু অ্যানাদার। আমরা যে কথা বলছি, তাহলে এখানে যে আমাদের যে এনার্জিটা, সেই এনার্জিটা কিন্তু কি বলবো, কেমিক্যাল এনার্জি থেকে এটা সাউন্ড এনার্জি হচ্ছে। আবার এই যে আমি হাত নাড়াচ্ছি, এটা কিন্তু একটা কি মেকানিক্যাল এনার্জি, যেটা বা যান্ত্রিক শক্তি এখানে কিন্তু ট্রান্সফর্ম হচ্ছে। অতএব বিভিন্ন সময় আমাদের বডি থেকে যে বিভিন্ন এনার্জিটা রয়েছে সেটা বিভিন্ন ভাবে ট্রান্সফর্ম হয়। সামটাইমস প্রিজার্ভ দ্যাম অ্যান্ড রিলিজ দ্যাম এগেইন ইন দ্য এনভায়রনমেন্ট। মাঝে মাঝে এটা প্রিজার্ভ করে রাখি, আবার মাঝে মাঝে এটা আমরা পরিবেশে রিলিজ করে দিই। এরপরে দেখো, এখানে একটু আগে আমি যে বিষয়টি তোমাদেরকে বুঝিয়েছি, তোমরা যে কোনো একটা জায়গা থেকে ধরতে পারো। সেটা হচ্ছে এখানে হচ্ছে অ্যাডিনোসাইন, বা এটাকে বলছি আমরা এটিপি। অ্যাডিনোসাইন মানে হচ্ছে এই যে এটা হচ্ছে 5 কার্বন সুগার, যে বিষয়টি একটু আগে দেখালাম তোমাদেরকে, যে 5 কার্বন সুগার, এই যে অক্সিজেন, হ্যাঁ, এই হচ্ছে 5 কার্বন সুগার। আর এইখানে দেখো তোমাদেরকে দেওয়া হয়েছে কি অ্যাডিনিন, এটাকে বলা হচ্ছে অ্যাডিনিন, এটা হচ্ছে অ্যাডিনিন। আর এইখানে দেখো ফসফেট আছে, 1টা 2টা 3টা। এই ফসফেট, একটা ফসফেট বাইরে চলে গেল, একটা ফসফেট বাইরে চলে গেল, এটা ইয়েলো কালারে আছে। আমরা এটাকে ইয়েলো কালার দিয়ে যদি একটু ফিল করতে পারি, দেখি তো এই যে একটা ফসফেট বাইরের দিকে দিয়ে দিলাম, তাহলে এখানে থাকলো 2টা ফসফেট, তখন আবার এডিপি হলো। এই এডিপির সাথে আবারও ফসফেট যুক্ত যখন হয় তখনই আবার এটিপি। এই যে মানে রিচার্জেবল ব্যাটারির মতো একটা ঘটনা, এটা কিন্তু বারবার এখানে ঘটতেই আছে। এরপরে দেখেন এখানে কি লেখা রয়েছে, অ্যাডেনিন ইজ এ ফান্ডামেন্টাল কম্পোনেন্টস অফ ডিএনএ অ্যান্ড আরএনএ। যে কথাটি আমি শুরুতেই তোমাদেরকে বললাম যে অ্যাডেনিন বিষয়টা কি, যে এটা হচ্ছে একটা নাইট্রোজেন বেস, ইজ এ ফান্ডামেন্টাল কম্পোনেন্ট অফ ডিএনএ অ্যান্ড আরএনএ। ইট ইজ এ নাইট্রোজেন বেস। অনেক সময় এটাও একটা এমসিকিউ আসে যে অ্যাডেনিন কি, নাইট্রোজেন বেস। অ্যাডিনোসাইন ইজ কম্পোজড অফ 1 molecule অফ অ্যাডেনিন অ্যাটাচ টু পেন্টোজ সুগার বা রাইবোজ সুগার। এখন দেখো এই বিষয়টা কিন্তু খুবই ক্লিয়ার হয়ে যাচ্ছে তোমাদের নিকট, কারণ আমি এই বিষয়টা নিয়ে তোমাদেরকে সুস্পষ্টভাবে ধারণা দেওয়ার চেষ্টা করেছি। এরপর বলা হচ্ছে কি এখানে, অ্যাডিনোসাইন ক্যান বি লিঙ্কড এ চেইন অফ 1, 2 or 3 ফসফেট। অ্যাডিনোসাইন 1টি, 2টি অথবা 3টির সাথে ফসফেটের সাথে মিলে গ্রুপ তৈরি করতে পারে। যখন অ্যাডিনোসাইন একটা ফসফেটের সাথে যুক্ত হয় তখন সেটাকে আমরা বলি এএমপি। যখন অ্যাডিনোসাইন 2টা ফসফেটের সাথে যুক্ত হয় তখন সেটাকে আমরা বলি এডিপি। আর অ্যাডিনোসাইন 3টা ফসফেটের সাথে যখন যুক্ত হয় তখন সেটাকে আমরা বলি এটিপি। এনার্জি, এই যে কথাগুলো কিন্তু একটু আগে কিন্তু আমরা এখানে দেখেছি, একটু আগেই কিন্তু আমরা দেখেছি, এই যে আমরা একটু আগেই কিন্তু এখানে আলোচনা করেছি। তারপরে দেখো এখানে কি বলা হচ্ছে যে কোথায়, এনার্জি নিডস টু সাপ্লাইড ফ্রম অ্যান আউটসাইড সোর্সেস ফর দ্য প্রসেস অফ অ্যাডিং ফসফেট অ্যান্ড দিস ইজ কল্ড ফসফোরাইলেশন। যে কথাটি একটু আগে বলেছিলাম, যে অর্থাৎ অ্যাডেনোসাইনের সাথে একটি ফসফেট যুক্ত হওয়ার যে প্রসেস তাকে আমরা বলবো ফসফোরাইলেশন। ইন দ্য রিভার্স প্রসেস এনার্জি ইজ রিলিজড when a phosphate group is removed and this chemical reaction is known ডিফসফোরাইলেশন। আর এখানে একটা নোট করতে বলছে তোমাদের, সেটা হচ্ছে কি যে নোট হেয়ার দ্যাট 7.3 কিলো ক্যালোরিজ, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা এমসিকিউ, 3 কিলো ক্যালোরিজ অ্যাপ্রক্স 30.55 কিলোজুল is captured and remains stored in the phosphate group of each mole of ATP। অর্থাৎ এডিপির সাথে যখন একটি ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয় তখন এই 30.55 কিলোজুল এনার্জি প্রডিউস হয়। আবার যখন এটিপি ভেঙে এডিপিতে পরিণত হয় তখনও 30.55
অথবা 7.3 কিলো ক্যালোরি এনার্জি কিন্তু রিলিজ হয়ে যাচ্ছে। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং মারাত্মক একটা এমসিকিউ, এটা তোমরা খুবই ভালোভাবে পড়বে। এরপরে দেখো লেখা রয়েছে কি যে টু অর্গানেলস অফ এ লিভিং সেলস কালেক্ট এনার্জি ফ্রম দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড ট্রান্সফর্ম দ্যাম ইন্টু এ ফর্মস ইউজেবল ফর দ্য হোস্ট সেলস। These two organelles are the mitochondria and plastid. খুবই খুবই ইম্পর্টেন্ট একটা লাইন। দেখো টু অর্গানেলস অফ লিভিং সেল এখানে প্ল্যান্ট সেলের কথা বলা হচ্ছে। এনার্জি ফ্রম দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড ট্রান্সফর্ম দ্যাম ইন্টু এ ফ্রম ইউজেবল ফর দ্য হোস্ট সেল। হোস্ট সেল মানে যে সেলটার ভিতরে এই অর্গানিলস দুইটি অর্থাৎ মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড থাকে। মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড যে সেলে অবস্থান করে সেই সেলের জন্য সে কি কাজটা করছে, সে যে প্লাস্টিড সে সোলার এনার্জিটা ক্যাপচার করে গ্লুকোজ উৎপন্ন করছে, ফটোসিনথেসিস করছে। আর মাইটোকন্ড্রিয়া এই গ্লুকোজের সাথে অক্সিজেনের রিয়েকশন ঘটিয়ে এখানে শক্তি উৎপন্ন করছে এই সেলটার জন্য। তাই এখানে বলা হচ্ছে কি যে টু অর্গানেলস অফ লিভিং সেল কালেক্ট এনার্জি ফ্রম দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড ট্রান্সফর্ম ইন্টু এ ফ্রম ইউজেবল ফর দ্য হোস্ট সেল। These two organelles are the mitochondria and plastid. Both have a set special complex of molecules and called electron transport system. দুইটারই কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট সিস্টেম রয়েছে, সেটা কি ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, যেটাকে আমরা বলি ইটিএস। এটা আমরা যখন রেসপিরেশন পড়ব বা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম জিনিসটা কি আরো সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারবো। Host function is to store received energy from external source of energy as the energy of phosphate group in ATP. In this case of mitochondria, it may be source of that energy is nutrients such as glucose or any ট্রানজ্যাকশনাল এনার্জি সাচ অ্যাজ NADH2। এখানে NADH2 এর কথা বলা হচ্ছে, যেটাকে বলা হয় নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড হাইড্রোজেন। অ্যান্ড ইন কেস অফ প্লাস্টিড স্পেশালি ক্লোরোপ্লাস্ট, it may be source of that energy is sunlight or the photon comes from the another suitable sources. All physiological function from the muscles construction to sensitivity, swallowing to digestion, food, respiration to speaking, shouting to smiling, and physical growth to reproduction, controlling body temperature to maintain natural cell volume, everything is completed by energy release from and breaking down of the chemical bonds of ATP. এখানে খুব সিম্পল কথা, তোমরা আশা করি বুঝতেই পারছো এই কথাগুলোর মানে। তো এখানে আমাদেরকে বলা হচ্ছে যে আমরা যত ধরনের কার্যক্রম করি না কেন সবকিছু মূলত হচ্ছে এই কেমিক্যাল বন্ড ATP ভাঙার ফলে উৎপন্ন হয়। The food we eat is oxidized and energy is released from this oxidation is used to create ATP through the phosphorylation। অর্থাৎ আমরা যে খাদ্যগুলো খাই সেটার সাথে অক্সিজেনের রিয়েকশন ঘটে এবং অক্সিজেনের রিয়েকশন ঘটে সেখানে কি উৎপন্ন করে, শক্তি উৎপন্ন করে। এবং এখানে বলছে যে ATP থ্রু ফসফোরাইলেশন, অর্থাৎ এখানে ফসফোরাইলেশন প্রসেসের মাধ্যমে ATP প্রডিউস হচ্ছে। ইটস ব্রেকস ডাউন হোয়েন এনার্জি ইজ নিডেড, যখন প্রয়োজন তখন এনার্জি প্রয়োজন পড়ছে। অ্যান্ড কম্বাইন টেকিং এনার্জি ফ্রম ফুড, দিস ইজ লাইক এ রিচার্জেবল ব্যাটারি, এটাকে একটা রিচার্জেবল ব্যাটারির সাথে সংযুক্ত করা হয়েছে। ATP স্টোর এনার্জি অ্যান্ড সাপ্লাইজ এনার্জি ফর আদার রিয়েকশন হোয়েন নেসেসারি। ATP
ইজ দেয়ার ফর কল্ড বায়োলজিক্যাল পয়েন্ট অর এনার্জি পয়েন্ট। এই প্রশ্নটা খুবই ইম্পর্ট্যান্ট। তোমাদের যদি প্রশ্ন কখনো আসে 2 মার্কসের যে হোয়াই এটিপি কল্ড বায়োলজিক্যাল এনার্জি বায়োলজিক্যাল কয়েন আর বায়োলজিক্যাল এনার্জি কয়েন, তাহলে তোমরা এখান থেকে লিখবে অল দ্য ফিজিওলজিক্যাল ফাংশন থেকে এই পর্যন্ত লিখবে। তো এই চ্যাপ্টারের আরো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদেরকে একটু জানা থাকতে হবে। সেটা কি? গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হচ্ছে যে এই চ্যাপ্টার 4 থেকে একটু বড় করি সাইজটা, সেটা হচ্ছে হোয়াট ইজ বায়ো এনার্জি, হোয়াট ইজ অ্যাডিনোসাইন, হোয়াট ইজ এটিপি, what is phosphorylation, what is dephosphorylation, what is photosynthesis, what is hydrolysis, what is respiration, write the full form of NADPH, what is the optimum temperature of photosynthesis and respiration। এই প্রশ্নগুলো হচ্ছে 1 মার্কের জন্য খুব বেশি এসেছে। এবং এখানে রয়েছে যে why ATP called the biological coin, 2 মার্কসের জন্য, পাশে 2 মানে হচ্ছে 2 মার্কসের জন্য। write differences between C3 and C4 plants, what do you mean by anaerobic respiration, write the name of external and internal factors of photosynthesis, write the name of external and internal factors of respiration। 3 অথবা 4 মার্কের যে কোয়েশ্চেনগুলো রয়েছে সেগুলোর মধ্যে রয়েছে describe light dependent phase, describe light independent phase, write the role of chlorophyll in photosynthesis, write the role of light and chlorophyll in photosynthesis, write the importance of photosynthesis, write the difference between aerobic and anaerobic respiration, write the flow chart of aerobic respiration, write the ATP chart of aerobic respiration। ফ্লো চার্ট আর এটিপি চার্ট দুইটা প্রায় একই রকম। একটাতে দেখাতে হয় যে 38 এটিপি প্রডিউস হয়েছে একটি গ্লুকোজের যে মলিকিউল আছে সেগুলো ভেঙে গিয়ে। নাম্বার 10-এ রয়েছে ডেসক্রাইব 2 স্টেজ অফ অ্যারোবিক রেসপিরেশন, খুবই ইম্পর্টেন্ট কোয়েশন। রাইট দ্য ইম্পর্টেন্স অফ রেসপিরেশন অর সিগনিফিকেন্স অফ রেসপিরেশন। এবং সর্বশেষ রাইট ডিফারেন্স বিটুইন রেসপিরেশন অ্যান্ড ফটোসিনথেসিস। এই কয়েকটা প্রশ্ন যদি শিক্ষার্থীরা তোমরা এই চ্যাপ্টার থেকে ভালো করে আত্মস্থ করতে পারো, শিখতে পারো, তাহলে কিন্তু পরীক্ষায় যে কোনো প্রশ্ন আসলে তোমরা লিখতে পারবে। আর এই চ্যাপ্টারের কোনো লাইন বাদ দেওয়া যাবে না, প্রত্যেকটা লাইন খুবই মনোযোগ সহকারে পড়তে হবে। আগামী ক্লাসে আমরা ফটোসিনথেসিস এই বিষয়ে আলোচনা করব। ফটোসিনথেসিসের A to Z তোমাদের বইতে যা রয়েছে সে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।